নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মোহিনী। ফেরি স্টিমারে অবিনের সঙ্গে অনেক বছরের পর দেখা হতেই সে আমাকে একেবারে একখানা ছবি দেখিয়ে বললে, দেখতে পাচ্ছ, তোমার আমার মতো হলে প্রথম প্রশ্ন হতো, তুমি কে হে, বা তোমাকে তো চিনলেম না। কিন্তু অবিন, সে কোনো দিনই আমাদের মতো সাধারণ একটা কিছু ছিল না। সুতরাং সে আমাকে না চিনলেও সে যে অবিন এটার প্রমাণ পেতে আমার একটুও দেরি হলো না। ছবিটার সবটা দেখলেম অন্ধকার। কেবল নিচে একটা পিতলের ফলকে বড় বড় করে লেখা ছিল মোহিনী। আমি সেইটে দেখিয়ে বললেম, মোহিনী বুঝি? অবিন খানিকটা নিঃশ্বাস ফেলে বললে, পেলে না, তবে শোনো, বলেই আমাকে টেনে মাঝের বেঞ্চে বসালে। তখন শীতের সকাল, কুয়াশা ঠেলে জাহাজখানা আস্তে আস্তে জল কেটে চলেছে। অবিন শুরু করলে, কলকাতায় আমাদের বাড়িখানা অনেক দিনের। এখন সেটা আমাদের বসত বাড়ি হয়েছে বটে, কিন্তু সেকালে কর্তারা সে বাসাটা কেবল গঙ্গা স্নান আর কালীঘাট করবার জন্যই বানিয়েছিলেন। খুবই পুরনো এই বাসাবাড়ির ঘরগুলো। ঝাড় লণ্ঠন, কোচ, কেদারা, ওয়াটার পেন্টিং, অয়েল পেন্টিং, বড় বড় আয়না এবং সোনার ঝালর দেওয়া মখমলের ভারী ভারী পর্দা দিয়ে যতদূর সম্ভব জাঁকালো এবং মানুষের প্রতিদিন বসবাসের পক্ষে সম্পূর্ণ অনুপযোগী করে কর্তারা সাজিয়ে গিয়েছিলেন। আমাকে সেকালের সেই ধুলোয় ভরা পুরনো মদের ছোপ ধরা, সাবেকি আতরের গন্ধ মাখানো এইসব ফার্নিচার তখন কতক বিক্রি করে, কতক ঝেড়ে ঝুড়ে মেরামত করে, আর কতক বা একেবারে ফেলে দিয়ে বাড়িখানাকে একালের বসবাসের মতো করে নিতে হচ্ছিল। আমি এখনও যেমন তখনও অবিবাহিত। সেই সময় একদিন এই ছবিটা আমার হাতে পড়ল। খানিকটা কালো অন্ধকারের রং ল্যাপা, কেবলমাত্র দুটি সুন্দর চোখ। তাও অনেকক্ষণ ধরে ছবিটার দিকে চেয়ে থাকলে তবে দেখা যেত। জাহাজ এসে কাশীপুরের জেটিতে লাগলো। একদল থার্ড ক্লাস যাত্রী মারোয়ারি নেমে গেল এবং তার চেয়ে আরও বড় একদল কলের কুলি। মিলের চিনে মিস্ত্রি উঠে বসল। অবিন ডেকের এধার থেকে ওধারে একবার পায়চারি করে নিয়ে ফিরে এসে বললে, এই ছবিটা রাবিশ বলে নিশ্চয়ই বউবাজারের পুরনো জিনিসের সঙ্গে চালান যেত, কিন্তু যে ঘরের দেয়ালে এটা খাটানো ছিল সেই ঘরটার ইতিহাসটা বেশ একটু রকমওয়ারি রকমের ছিল বলেই সে ঘরটাই আমি কোনো অদল বদল ঘটতে দিইনি। আমাদের যিনি ছোট কর্তা তাঁরই সেটা বৈঠকখানা। এই ছোট কর্তাই আমাদের সেকালের শেষ ঐশ্বর্যের বাতিগুলো দিনের বেলায় ঝাড়ে লণ্ঠনে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়ে গেছেন এবং নিজের হাতের হীরের আংটির বড় বড় আঁচড়ে বিলিতি আয়নাগুলোকে সেই সব দিনকে রাত, রাতকে দিন করবার ইতিহাসের সন, তারিখ এবং নামের তালিকায় ভরে দিয়ে গেছেন। এই কর্তার বাবুগিরির কীর্তিকলাপের গল্প ছেলেবেলায় আরব্য উপন্যাসের মতোই আমার কাছে লাগতো, এবং বড় হয়ে যখন আমি এই ঘরের চাবি খুললুম তখন গোলাপি আতর মাখানো পুরনো কিংখাবের গন্ধ ভরা একটা অন্ধকারের মধ্যে এই ছবির দুটি কালো চোখ আমার দিকে এমনি একটা উৎকণ্ঠা নিয়ে চেয়ে রইল যে সে ঘরটায় কোনো অদল বদল করতে আমার সাহস হলো না। কিন্তু সেই ঘরটাকে তালাবন্ধ করে ফেলে রাখতেও আমার ইচ্ছে ছিল না। বাড়ির মধ্যে সেই ঘরটা সবচেয়ে আরামের। একেবারে ফুলবাগানের ধারেই, দক্ষিণের হাওয়া এবং পূবের আলোর দিকে সম্পূর্ণ খোলা ঘরখানি। আমি সেইখানেই আমার অন্তরঙ্গ বন্ধুবান্ধব নিয়ে খাস মজলিস, সেকালের মতো নয় একালের ক্লাব রুমের ধরনে গড়ে তুললেম। আমার সেই সাবেককালের নাচঘরটায় বসে চা চুরুটের সঙ্গে পলিটিক্স, সোশিওলজি, থিওলজি এবং জার্মান ওয়ারের চর্চায় ঘোরতর তর্কযুদ্ধে যখন উন্মত্ত হয়ে উঠেছি, তখন হঠাৎ একদিন এই ছবিখানার দিকে আমার চোখ পড়লেই সেকালের বিলাসিতার সাজ সরঞ্জামের মধ্যে বিলাতি কেতাই আমাদের এই একালের মজলিস এত কুশ্রী বোধ হতো। দুই কালের ব্যবধানটা এমন স্পষ্ট হয়ে দেখা দিত যে আমাদের তর্ক আর অধিক দূর অগ্রসর হতো না। আমাদের মনে হতো এ ঘরের স্বামী যিনি,
তাঁর অবর্তমানে অনাহুত আমরা একদল এখানে অনধিকার প্রবেশ করে গোলমাল বাঁধিয়েছি। এখনই যেন বাবুর খানসামা এসে আমাদের এখান থেকে ঘাড় ধরে বিদায় করে দেবে। মনের এই সন্ত্রস্ত ভাব নিয়ে ও ঘরখানার মধ্যে আড্ডা জমিয়ে তোলা অসম্ভব দেখে আমার বন্ধুরা বলতে লাগলো, ও হে নবীন, তোমার ভাই ওই মোহিনীকে এখান থেকে না নড়ালে চলছে না। ওই রকম ভুতুড়ে রকমের চাহনিটাই আমাদের এখানে স্থির হয়ে থাকতে দেবে না দেখছি। কিন্তু বন্ধুদের অনুরোধ রক্ষে হলো না। মোহিনী যেখানকার সেইখানেই রইলেন। বন্ধুরা একে একে সরে পড়তে থাকলেন। এই সময় আমার মনে হতো এ কালটা যেন একটা খোলসের মতো আস্তে আস্তে আমার চারিদিক থেকে খসে যাচ্ছে, আর আমার নিজ মূর্তিটা পুরনো খাপ থেকে ছোড়ার মতো ক্রমে বেরিয়ে আসছে। আমার মধ্যে যে সেকালটা ছিল সে যেন দিনে দিনে প্রবল হয়ে উঠছে। বুঝছি আমার রক্তের সঙ্গে সেকালের বিলাসিতার গোলাপি আতর এসে মিশছে। আমার দুই চোখের কোণে উদ্দাম বাসনার অগ্নিশিখা কাজলের রেখা টেনে দিচ্ছে। এই সময় আমি এক একদিন এই ছবিখানার দিকে চেয়ে চেয়ে সারা রাত কাটিয়ে দিয়েছি। ওই ছবির অন্ধকার ঠেলে ওপারে গিয়ে পৌঁছাবার জন্য ওই কালোর মাঝখানে যে সুন্দর চোখ, তারই আলোক শিখায় নিজেকে পতঙ্গের মতো পুড়িয়ে মারবার জন্য আমার দেহ মন আবেগে থরথর করে কাঁপত। আমার মনের এই তিমিরাভিশাপ বন্ধুরা পাগলামির প্রথম লক্ষণ বলে ধার্য করে নিয়ে আমাকে সাবধান করলেন, উপহাস করলেন, নানা প্রকার উত্ত্যক্ত করে ভয় দেখিয়ে শেষে আমার ভরসা ছেড়ে দিয়ে অন্যত্র গমন করলেন, যেখানে চায়ের এবং চুরুটের আড্ডা ভালো জমতে পারে। আমি একলা ঘরে, আর আমার মনের শিয়রে অন্ধকারের পর্দার ওপারে মোহিনী। যবনিকা তখনও সরেনি, চাঁদ তখনও ওঠেনি। সেই সব দিনের কথা হৃদয়তন্ত্রীতে তখন মিনতির সুর অন্ধকারে লুটিয়ে পড়ে বিনয় করছে, এসো এসো, দেখা দাও। একখানা ছবি, তাও আবার প্রায় 16 আনাই ঝাপসা। সে যে এমন করে মনকে টানতে পারে এটা আমার নিজেরই স্বপ্নের অগোচর ছিল। বন্ধুদের কথা তো দূরেই থাক, বললে বিশ্বাস করবে না। তখন বসন্তকালে ফুলের গন্ধ যদি আসতো, আমার মনে হতো ওই ছবিখানার মধ্যে যে আছে তারই যেন মাথা ঘষার সুবাস পাচ্ছি। হাফেজ যে সজীব ছবিটি দেখে দেওয়ানা হয়েছিলেন, তার যে পটের অন্দরে লুকিয়েছিল যে মোহিনী, সে যে কম জীবন্ত, কম সুন্দরী তা তো আমার মনে হতো না। নীল খেরাটোপ দেওয়া খাঁচার মধ্যেকার সে আমার শ্যামা পাখি, তার সুর আমি শুনতে পাই, তার দুখানি ডানার বাতাসে নীল আবরণ দুলতে দেখা যায়। আমার প্রাণের কান্না সে গান দিয়ে সাজিয়ে সুর দিয়ে গেঁথে আমাকেই ফিরে দেয়। কেবল চোখে দেখা আর দুই বাহুর মধ্যে বুকের মধ্যে এসে ধরা দেওয়ার বাকি। এতটা বলে অবিন হঠাৎ চুপ করলে। তখন আধখানা নদীর উপর থেকে কুয়াশা সরে গিয়ে জলের গায়ে সকালের আকাশ থেকে বেলফুলের মতো সাদা আলো এসে পড়েছে, আর আধখানা নদীর বুকে ভোরের অন্ধকার টলটল করছে। এরই মাঝে দুই ডিঙায় দুই জেলে কালোর আলোর বুকে জাল ফেলে চুপ করে বসে রয়েছে দেখছি। আমাদের জাহাজ থেকে একটা ঢেউ গড়িয়ে গিয়ে ডিঙা দুখানাকে খুব একটা দোলা দিয়ে চলে গেল। অবিন শুরু করলে, শুনেছিলাম তান্ত্রিক সাধকেরা নাকি মন্ত্র বলে জ্বরে জীবন দান, অদৃশ্যকে দৃশ্য করে তুলতে পারেন। আমি আমার মোহিনীকে মন্ত্র বলে কাছে একেবারে আমার চোখের সম্মুখে টেনে আনবার জন্য এমন এক সাধকের সন্ধান করছি। সেই সময় আমার একটি আর্টিস্ট বন্ধুর সঙ্গে দেখা। তার সঙ্গে কথায় কথায় মোহিনীর যে ছবিটা কেমন করে আমাকে পেয়ে বসেছে সেই ইতিহাস উঠল। বন্ধু আগাগোড়া ব্যাপারটা আমার মুখে শুনে বললেন, তোমার দশা সেই গ্রিক দেশের ভাস্করটার সঙ্গে মিলছে দেখছি। আমি বললাম, তার সামনে তো তবু তার মোহিনী প্রাণটুকু ছাড়া আর সমস্তটা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমার মোহিনী যে অবগুণ্ঠনের আড়ালেই রয়ে গেছে হে, এর কিছু উপায় বাতলাতে পারো? বন্ধু আমায় উপায় বাতলে বাড়ি গিয়ে এক শিশি আরও আমাকে দিয়ে পাঠালে। সেকালটা যদি আমাকে 12 আনা গ্রাস করেছিল, তবু মনের এক কোণে একালের বিজ্ঞানটার উপরে একটু যে শ্রদ্ধা তা তখনও দূর হয়নি। আমি বন্ধুবরের কথা মতো ঘড়ি ধরে হিসেব করে সেই আরকটা সমস্ত মোহিনীর ছবিখানায় ঢেলে দিলেম।
সে আরকটার এমন তীব্র গন্ধ যে আমায় যেন মাতালের মতো বিভল করে তুললে। তারপর কখন যে অজ্ঞান হয়ে পড়েছি তা মনে এইটুকু মাত্র জানি যে আরক ঢালবার পরে মোহিনীর ছবিখানা ধোঁয়ায় ক্রমে ঝাপসা হয়ে আসছে, আর আমি ভাবছি এইবার মেঘ কাটল। 1 মাস পরে কঠিন রোগশয্যা থেকে নিষ্কৃতি পেয়ে আর একবার এই ছবিখানার দিকে চেয়ে দেখলাম, সেটার উপর থেকে সেই চাহনিটা সরে গেছে, কেবল তার নামটা আঁটা রয়েছে সোনালি ফলকে বড় বড় অক্ষরে। তখন শিবতলার ঘাটে জাহাজ লেগেছে। আমি তাড়াতাড়ি অবিনকে নমস্কার করে নেমে চলেছি। এমন সময় সে সজোরে আমার হাতে এক ঝাঁকানি দিয়ে বলে উঠল, ও হে আর্টিস্ট, মোছে নি হে, ভয় নেই। ছবিখানা পটের গভীর থেকে গভীরতর অংশে গিয়েই আমার অন্তর থেকে অন্তরতম স্থানে সুস্পষ্ট হয়ে উঠেছে। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।